রাজনীতিবিদদের মতো উত্তর দিতে পারবো না। ষড়যন্ত্র বলে আসলে তেমন কোনো শব্দ নাই। কৌশল আছে, অপকৌশল আছে। চিটাগাঙে একটা বিবাহের অনুষ্ঠানে লোকজনকে আক্রমণ হুম। করেছিল, যেটা নেভির একটা হলের মধ্যে হচ্ছিল। ইফতার পার্টিতে আক্রমণ করছে লোকজন। হ্যাঁ, এবং এই ধরনের অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটছে। তো এইগুলা তো মানুষকে ইনসিকিউর করে ফেলে, যে আপনি নিরাপদে একটা ইফতার করতে পারবেন না, আপনি নিরাপদে একটা বিবাহের দাওয়াত খেতে পারবেন কিনা আপনি জানেন না। আমাকে যদি এখন কেউ বিয়ের দাওয়াত দেয়, আমি আগে জানার চেষ্টা করি ওইখানে কেউ আসছেন কিনা, যার জন্য বিয়ের দাওয়াতের মধ্যে কেউ ঢুকে পড়তে পারে। তো এইটা তো কোনো স্বাভাবিক অবস্থা না, এবং এই অস্বাভাবিক অবস্থাটাকে ডিনায়ালের কোনো সুযোগ নাই। আমাদের এইখানে যে চরমপন্থার কথা সবাই ভাবছেন, সেই অবস্থায় চরমপন্থীরা পৌঁছায় না এখনো। কিন্তু আপনি যদি এটাকে শুরুতেই নিয়ন্ত্রণ করার চেষ্টা না করেন, অথবা সঠিক জায়গাতে নিয়ন্ত্রণ করার চেষ্টা না করেন, তাহলে চরমপন্থীরা বিকশিত হতে পারে, এবং সেরকম একটা পরিবেশ তৈরি হচ্ছে। এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। কেননা বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে আহ, ধর্মীয় পতাকা হাতে কিংবা খিলাফত চাই বলে মিছিল হচ্ছে, মিছিল হয়েছে। এবং একাধিক সোশ্যাল মিডিয়া সাইট থেকে নানা ধরনের এরকম প্রচারণা হচ্ছে। বলার চেষ্টা করা হচ্ছে যে গণতান্ত্রিক যে রাজনৈতিক দলগুলি রয়েছে তাদের হাতে বাংলাদেশ নিরাপদ না। এবং নানানভাবে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে রাজনীতির ময়দানে বিভিন্ন কথাবার্তার মধ্যে দিয়ে এক ধরনের নেতিবাচক বক্তব্য দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে অতীতে যে রাজনৈতিক দলগুলি বাংলাদেশে রাজনীতি করেছে তারা কেউই বাংলাদেশ পরিচালনার জন্য উপযুক্ত নয়। এই বিষয়টি আসলে ঠিক না। এইভাবে আসলে বলা সঠিক নয়। এই জন্য রাজনৈতিক দলগুলি এক একটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে তৈরি হয়, এবং দীর্ঘ সময়ের পরীক্ষার মধ্যে দিয়ে তারা সামনে অগ্রসর হয়। রাজনৈতিক দলের নেতৃত্ব পরিবর্তিত হয়। আমরা যদি চীনের দিকে তাকাই, আমরা যদি রাশিয়ার দিকে তাকাই, তাহলে দেখবো যে কমিউনিস্ট পার্টি নেতৃত্ব পরিবর্তনের মধ্যে দিয়ে অনেক বেশি গণতান্ত্রিক হয়ে গিয়েছিল রাশিয়াতে। গর্বাচভ কি নেতৃত্ব পরিবর্তিত হয়েছিল? কমিউনিস্ট পার্টির ভেতরেই কমিউনিস্ট পার্টির এমন কিছু লোক নেতৃত্ব পেয়েছিলেন যারা সেই সময় সোভিয়েত রাশিয়াকে সংস্কারের নামে আহ, ভেঙেছিলেন, এবং আলাদা আলাদা রাষ্ট্রে পরিণত হয়েছিল। এটা ভালো মন্দ বিচার করার জন্য আমি কথাটা বলছি না। আপনি যদি চীনের দিকে তাকান, তাহলে মাও সেতুং যখন মৃত্যুবরণ করলেন, তারপরে কিন্তু তার স্ত্রীকে পর্যন্ত চার কুচক্রীর একজন হিসেবে বিচারের মুখোমুখি হতে হয়েছে। ফলে দল যদি একটাও হয়, সেই দলের ভেতরে যারা ক্ষমতায় থাকেন বা যারা নেতৃত্বে থাকেন তাদের পরিবর্তনের মধ্যে দিয়েও কিন্তু দলের নীতি পরিবর্তিত হতে পারে। তাই কোনো দল যদি ভালো আচরণ করে, খারাপ আচরণ করে, বা কোথাও ব্যর্থ হয়, কোথাও সফল হয়, সেই জন্য কোনো দলকে ছুড়ে ফেলে দেওয়ার কোনো অবকাশ থাকে না। তাই এই কথা যদি বলা হয়, আমরা আগেও তো বিএনপিকে দেখেছি। আগের যে বিএনপি দেখেছেন, তার চেয়ে এই বিএনপি পরিবর্তিত বিএনপি হতে হতে পারে। ফলে বিএনপিকে তো আমাদেরকে এই কথা বললে হবে না যে আমরা চাই না। আমরা চাই না, না শুধু আমরা রিজেক্ট করে দেওয়ার একটা জায়গাতে তো চলে যেতে পারি না। তেমনি আপনি যদি অন্যান্য সকল দলের কথাই বলেন, কমিউনিস্টদের কথা বলেন, যেমন সিপিবির ভবন দখল করার জন্য একটা চেষ্টা চলছে, এটা তো এক ধরনের উগ্রবাদী চিন্তা। সিপিবির ভবন কেন দখল করতে হবে? সিপিবির নেতৃত্ব যদি ভুল পথে সিপিবিকে নিয়ে গিয়ে থাকে, সেই নেতৃত্ব বাদ দিয়ে নতুন নেতৃত্ব দিয়ে সিপিবিকে গড়ে তুলতে হবে। নেতাদের ভুলের জন্য বা দলের ভুল পলিসির জন্য সকল কর্মী, সকল সদস্য, সকল ভোটার তো দায়ী হতে পারে না, তাই না? ফলে এই যে উগ্রবাদী চিন্তা, এই চিন্তা রাজনীতির মধ্যে প্রবেশ করলেই যেটা ঘটে, তখন ধর্মীয় উগ্রবাদীরাও উগ্র কথা বলার জন্য একটা পরিবেশ পেয়ে যায়। খিলাফত খিলাফত বলে যে স্লোগান দেওয়া হচ্ছে, বাংলাদেশের সংবিধান আহ কি খিলাফত সমর্থন করে? খিলাফত আসলে কি? খিলাফতি শাসন পৃথিবীর কোথায় আছে? পৃথিবীর কোথাও কি খিলাফতি শাসন আছে? সৌদি আরবে আছে, মিডল ইস্টে আছে, ইয়েমেন কিংবা সিরিয়াতে আছে, ইরাকে আছে, ইরানে আছে। কোথাও তো খিলাফতি শাসন নামে কোনো শাসন নাই। ফলে এই যে টার্মগুলি আসছে, এগুলি তো অবশ্যই উদ্বেগজনক। এবং ধর্মীয় শাসন মানেই তো এই নয় যে কোন একটি প্রাচীন পদ্ধতিতে আহ, দেশকে শাসন করতে হবে। ধর্ম বহু বিষয়ে উদার হয়েছে, আধুনিক হয়েছে। ধর্মের মধ্যে ইজমা এবং কিয়াসের মাধ্যমে ধর্মীয় রীতিনীতি পরিবর্তিত হয়েছে। যে সৌদি আরবে মেয়েরা গাড়ি চালাতে পারতো না, সেই সৌদি আরবে মেয়েরা বাহিনীতে পর্যন্ত যোগ দেওয়ার পরিস্থিতিতে চলে গিয়েছে। ফলে ধর্মীয় অনুশাসনের মধ্যে দিয়ে যে কোনো দেশের মানুষ পরিচালিত হয়। এবং বাংলাদেশ তো এমনও নয় যে বাংলাদেশ কেবলমাত্র একটি ধর্মের দেশ। বাংলাদেশে কোটির উপরে সনাতন ধর্মাবলম্বী আছে, বাংলাদেশে খ্রিস্টান ধর্মাবলম্বী আছে, বৌদ্ধরা আছেন। এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছিল এই স্লোগানের মধ্যে দিয়ে যে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একটি দেশের নাগরিক, তারা বাঙালি। এই জাতীয়তাবাদ নিয়ে তর্ক আছে আওয়ামী লীগ বিএনপির মধ্যে, এই জাতীয়তাবাদ নিয়ে কমিউনিস্ট পার্টির সাথে বিএনপির তর্ক আছে, কিন্তু সেইটা তর্ক থাকতেই পারে। সেটা একটা সুস্থ তর্ক। কিন্তু আহ এই কথা তো বলার অবকাশ নাই যে এই দেশটা শুধুমাত্র মুসলমানদের। রাজনীতিবিদদের মতো উত্তর দিতে পারবো না। ষড়যন্ত্র বলে আসলে তেমন কোনো শব্দ নাই। কৌশল আছে, অপকৌশল আছে। একটি দল বা কোনো মতকে ঠেকানোর জন্য আপনি
অ্যাবাভ দ্য বেল্ট খেলতে পারেন, মুষ্টিযুদ্ধে যেটাকে বলে নিয়মের মধ্যে থাকা, আর বিলো দ্য বেল্ট খেলতে পারেন। অপকৌশলগুলি হচ্ছে বিলো দ্য বেল্ট, মানুষকে অনৈতিকভাবে আক্রমণ করা বা অপকৌশল অবলম্বন করে কাউকে আটকে রাখা বা ঠেকানোর চেষ্টা করা। তাই আমি বলবো যে আহ, এই সরকার মূলত সাধারণ মানুষকে এই নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে অনেক বেশি শিথিল অবস্থায় আছেন। আমরা দেখছি যে যে কোনো সময় একদল লোক একত্রিত হয়ে মব তৈরি করে মানুষের ঘরবাড়ির মধ্যে প্রবেশ করছেন। তারা মানুষের ঘরের মধ্যে প্রবেশ করে তাদের মূল্যবান জিনিসপত্র রাখার যে জায়গা সেগুলো খুলে খুলে পরীক্ষা করছেন। লুকিয়ে থাকতে পারে হুম। সেই ব্যক্তি কি, বিছানার চাদরের তলে লুকিয়ে থাকতে পারে সেই ব্যক্তি কি, ফ্রিজের মধ্যে লুকিয়ে থাকতে পারে, কিন্তু আমরা দেখেছি একদম রীতিমতো তারা ক্যামেরা সহ প্রবেশ করেছেন। একজন বিবাহ বিচ্ছেদ হয়েছে এমন একজন লোকের বাড়িতে, কারণ একদা তিনি কারো মেয়ের জামাই ছিলেন, এবং ঢুকে তারা ড্রয়ার খুলছে, তারা জুতার আলমারি খুলছে, জুতা গুনছে। তো এইটা কি বোঝা, এটা মানে এটা তো যে কোনো সাধারণ মানুষ, একটা ছোট বাচ্চাও বুঝবে যে মানুষ খোঁজার নাম করে এইভাবে ঢুকে পড়ে ড্রয়ার খোঁজা, ফ্রিজ খোলা, হ্যাঁ, বাসন পেয়ালা উল্টায় দেখা, এইটা তো কোনো আইনের শাসন হতে পারে না। ফলে এই জিনিসগুলি যারা করেছে তাদের কতজন গ্রেপ্তার হয়েছে? মানুষের বাড়ি ঘর ভাঙার জন্য যন্ত্রপাতি নিয়ে যাওয়া হচ্ছে। এই বিষয়ে বাধা তো দেয়া হয়ই না, ক্ষোভের বহিঃপ্রকাশ। মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটানোর জন্য মানুষ কি করে? মানুষ আইনের কাছে আশ্রয় প্রার্থনা করে। আমি ক্ষুব্ধ, সেজন্য কি আমি যার প্রতি ক্ষুব্ধ তাকে শারীরিকভাবে আক্রমণ করতে পারি? পারি না। আমি রাষ্ট্রের কাছে, সরকারের কাছে বিচারের জন্য আবেদন করতে পারি। আমি আমার ক্ষুব্ধ অবস্থাকে জানিয়ে আমি আইনের কাছে তার প্রতিকার চাইতে পারি। কিন্তু যদি একটি সিস্টেম এই ক্ষুব্ধতাকে লেজিটিমেসি দেয় যে আপনি ক্ষুব্ধ তাই আপনি কারো বাড়ির মধ্যে ঢুকে আপনি তার ঘর বাড়ি ভাঙবেন, তাহলে যে ভুলটা হয়েছে সেটাই ঘটেছে। এবং সেই ভুলের কারণে এখন মানুষ ইনসিকিউর ফিল করছে। এবং ইনসিকিউরিটি কি একটা ঘটনা? আপনার কি মনে আছে কিছু লোক লুকিয়ে আছে এই তথ্যের ভিত্তিতে ইন্টারনেটে প্রাপ্ত এক ধরনের বক্তব্যের মাধ্যমে চিটাগাঙে একটা বিবাহের অনুষ্ঠানে লোকজনকে আক্রমণ হুম। করেছিল, যেটা নেভির একটা হলের মধ্যে হচ্ছিল। ইফতার পার্টিতে আক্রমণ করছে লোকজন। হ্যাঁ, এবং এই ধরনের অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটছে। তো এইগুলা তো মানুষকে ইনসিকিউর করে ফেলে যে আপনি নিরাপদে একটা ইফতার করতে পারবেন না, আপনি নিরাপদে একটা বিবাহের দাওয়াত খেতে পারবেন কিনা আপনি জানেন না। আমাকে যদি এখন কেউ বিয়ের দাওয়াত দেয় আমি আগে জানার চেষ্টা করি ওইখানে কেউ আসছেন কিনা যার জন্য বিয়ের দাওয়াতের মধ্যে কেউ ঢুকে পড়তে পারে। তো এইটা তো কোনো স্বাভাবিক অবস্থা না, এবং এই অস্বাভাবিক অবস্থাটাকে ডিনায়ালের কোনো সুযোগ নাই। এটাকে ডিনাই করে বলা যে না এরকম কিছু ঘটছে না, আগেও এরকম ছিল, আগেও এরকম ছিল, এটা যদি বলেন তাহলে আর আপনাদেরকে দিয়ে দরকার কি? আপনারাই বলছেন যে আগেও এরকম ছিল, আমরাও এরকম। তাহলে বদলে যান, তাইলে যারা ক্ষমতায় আসতে চায় নির্বাচন দেন, তাদেরকে নির্বাচন দিয়ে জনগণকে বেছে জি। নিতে দেন।